আলোচনায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, সংসদের সংখ্যাগরিষ্ঠ হওয়ায় নির্ভর করছে বিএনপির ওপর। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকট, উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নাকাল নগরবাসী। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সোহেলি চাকমা। জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। আর এই নির্বাচনে ভোটার সংসদ সদস্যরা। সংসদে যেহেতু বিএনপির 2/3 আসন রয়েছে, সেহেতু দলটি যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। বিদ্যমান সংবিধান মতে 90 দিনের মধ্যে নির্বাচিত করতে হবে নতুন রাষ্ট্রপতিকে। এর মধ্যে যার ক্ষণগণনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি মূলত নির্বাচিত হবেন জনগণের পরোক্ষ ভোটে, অর্থাৎ জনগণ সরাসরি ভোট দেবেন না এই নির্বাচনে। ভোটার থাকবেন নির্বাচিত সংসদ সদস্যরা। ভোট নেওয়া হবে সংসদের অধিবেশন কক্ষে। আর এই ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন। ঘোষণা করা হবে রাষ্ট্রপতি নির্বাচনের তাফসিল। তবে আলোচনায় এখন কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। সবার ঊর্ধ্বে অবস্থান করে যিনি কেবল প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সব দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর পরামর্শে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় আছেন বিএনপির জ্যেষ্ঠ রাজনীতিবিদরা, যারা এর আগে দেশ এবং দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন। আলোচনায় আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, যারা আবার সবাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এছাড়া আলোচনায় আছেন আমলা এবং সাবেক প্রধান বিচারপতি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিএনপি যাকেই মনোনয়ন দেবে তিনি হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি, কারণ সংসদে 350 আসনের মধ্যে দলটির এমপি আছেন 247 জন। এখানে যেটা হলো যে সংসদীয় দলগুলো তাদের প্রার্থীতা ঘোষণা করবে। হ্যাঁ, ফলে এখানে আপনার বিএনপি তার প্রার্থী ঘোষণা করবে, জামায়াত ইসলামী তার প্রার্থী ঘোষণা করতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে যিনি নির্বাচিত হন। ফলে আমরা যেটা বুঝি যে আপনার সংখ্যাগরিষ্ঠ ভোট মানে হলো বিএনপির ভোটে তাদের প্রার্থী নির্বাচিত হবে। একটা জিনিস সেখানে মনে রাখা দরকার যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ কিন্তু এখানে প্রযোজ্য নয়। ফলে সংসদ সদস্যরা ইচ্ছে করলে তারা অন্য কোনো ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন। হ্যাঁ, কারণ আপনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা সংসদের অন্যান্য যে কার্যক্রম এর থেকে আলাদা। হ্যাঁ, ফলে এখানে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে। জাতীয় সংসদের সাধারণ সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র ভোট হয়েছিল। বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস 172 ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন 92 ভোট। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গ্যাস সংকটের খবর জানবো। সে খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই চলে যেতে চাই মহাখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আজ গ্যাসের সরবরাহ কেমন দেখছেন এবং ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের চাপ কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। সোহেল, আমি মহাখালীর যে ফিলিং স্টেশনটিতে রয়েছে এখানে কিন্তু প্রায় 1 কিলোমিটারের বেশি যে লাইন রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে মহাখালী ছাড়াও এর আশপাশে যে কয়েকটি ফিলিং স্টেশন আমাদের চোখে পড়েছে সবগুলোতেই এরকম গ্যাস প্রত্যাশী যে গাড়িগুলো সেই গাড়ির কিন্তু দীর্ঘ সারি আমরা দেখেছি। এবং গতকালকে আমরা সারাদিন ঘুরে দেখেছিলাম যে রাজধানীর তেজগাঁও অঞ্চলের 2-3টি পাম্প কিন্তু বা ফিলিং স্টেশন বন্ধ ছিল। তারা চাপ সরবরাহ কম থাকার অভিযোগে আসলে গ্যাস সরবরাহ কিন্তু বন্ধ রেখেছিল। এবং সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি যে তারা কিন্তু চাপ মোটামুটি একটু বাড়ার ফলে তারা আবারও গাড়িগুলোকে
যে গ্যাস সরবরাহ সেটি চালু রেখেছে এবং এখানে যারা গ্যাস নিতে আসছেন তারা আসলে ভোগান্তির কথা বলছেন। দীর্ঘ সময় তাদের লাইনে অপেক্ষা করতে হচ্ছে। তবে সেই অপেক্ষার পরও তারা যে গ্যাস পাচ্ছেন সেই গ্যাস আসলে তাদের জন্য পর্যাপ্ত নয় বা অপ্রতুল তারা বলছেন। এবং সিএনজি চালকরা বিশেষ করে যারা রাইড শেয়ার করেন তারা এক ধরনের বিপাকের মধ্যে রয়েছেন, কেননা তাদের আসলে এই রোজগার দিয়ে চলতে হয়। তো সব মিলিয়ে আসলে এছাড়াও ব্যক্তিগত যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন। আজকে শনিবার, অনেকের হয়তো অফিস রয়েছে, অনেকের নেই। তো সেই জায়গা থেকে আজকে কিছুটা ভিড় আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে। এবং এই যে রাজধানীর যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকট যেন দ্রুত সমাধান করা হয় সেই লক্ষ্যে কিন্তু কাজ করছে সরকার এবং একই সাথে সবাইকে কিন্তু ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। সেদিকে কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু প্রত্যাশিত যে এটি তাড়াতাড়ি সমাধান হবে। জি শফিক, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে নারায়ণগঞ্জে একটু যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের সার্বিকভাবে, যে একে তো হচ্ছে গিয়ে গ্যাস সংকট, সেছাড়া আবার স্টেশনগুলোতেও অনিয়মের অভিযোগ রয়েছে, সার্বিকভাবে জানাবেন। সোহেলি, গত 3 দিনের পর্যন্ত আজকে সকালের অবস্থা যদি জানাই তাহলে কিন্তু অবস্থা কিছুটা পরিবর্তন এসেছে। বলা যায় যে নারায়ণগঞ্জে যে সিএনজি ফিলিং স্টেশনগুলিতে আছে সেখানে গ্যাস দেওয়ার যে একটি চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে যে গ্রাহক রয়েছে তারা বলছে যে আসলে যে গ্যাসের যে চাপ সেটি কিন্তু আসলে নেই এবং গ্যাস সংগ্রহের যে বিষয়টি এটি কিন্তু আসলে সন্তুষ্টির জায়গায় নেই। এবং যে সকল গাড়িগুলি অপেক্ষা রয়েছে গ্যাস নেওয়ার জন্য তাদেরকে কিন্তু অন্যান্য সময়ের তুলনায় আজকে কিন্তু দীর্ঘ সময় নিয়েই কিন্তু আসলে গ্যাসটি নিতে হচ্ছে এবং এই কারণে ফিলিং স্টেশনগুলির সামনে যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ যানবাহনের যে সারি রয়েছে সেটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আরেকটি তথ্য একটু সংযুক্তি করতে চাই যে নারায়ণগঞ্জে একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু শিল্পের যে উৎপাদন সেটি কিন্তু গ্যাস সরবরাহ না থাকার কারণে কিন্তু সকালের পর্যালোচনা যদি বলি বা গত 2-3 দিনের তাদের কিন্তু উৎপাদনের ক্ষেত্রে কিন্তু একটি বিশাল ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং যে শিল্প মালিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে গ্যাস না থাকার কারণে যে তাদের রপ্তানিমুখী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের কিন্তু যে তাদের রপ্তানির ক্ষেত্রে বিশাল একটি ব্যাগ পেতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে সিএনজি স্টেশন বা শিল্পের মালিক সবার কিন্তু একটি দাবি যে দ্রুত যেন এই সংকটটি যেন সমাধান করা হয় এবং নারায়ণগঞ্জের শিল্পের যে চাকা সেটিকে যেন অব্যাহত রাখা হয়। তো নারায়ণগঞ্জ থেকে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আহসান সাদিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, মহাখালী এবং নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে 15 জনকে পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এর মধ্যে দিনাজপুরের বিরামপুরের মাহমুদপুর সীমান্তে 9 জন ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিন চেষ্টা করে বিএসএফ। বিজিবি জানায় ভোরে সামান্তা এলাকা দিয়ে 4 জন পুরুষ ও 2 জন নারীকে পুশিনের চেষ্টা করে 59 বিএসএফ ব্যাটালিয়নের সিংহামোড়া ক্যাম্পের সদস্যরা। বিজিবির টহল দলের বাধায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখা থেকে 30 গজ ভারতের ভেতরে অবস্থান করছে। এদিকে দিনাজপুরের বিরামপুরের মাহমুদপুর সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান করছে তারা। প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষার্থীদের আন্দোলন এখন ভারতের রাজনীতির অন্যতম ইস্যু। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঠেকাতে বন্ধ মেট্রো স্টেশন। কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সীমিত করা হয়েছে মোবাইল ইন্টারনেট। তবে এসব পদক্ষেপেও থামছে না আন্দোলন, বরং দিন দিন বাড়ছে জনসমর্থন। বিক্ষোভের বিরূপ প্রভাব পড়েছে মানুষের দৈনন্দিন জীবনেও। মেট্রো স্টেশন বন্ধ থাকায় বেড়েছে যাতায়াত ব্যয়, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি। আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ জনতা পার্টির দাবি, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রায় 20 লাখ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবে আত্মহত্যা করেছে একাধিক শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থেকে পিছু না হটার হুঁশিয়ারি দিয়েছে তারা। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় 12 সেনা সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে ধাক্কা দিলে এই হতাহত হয়। পরে পাল্টা অভিযানে 12 জঙ্গি নিহত হয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান। এতে 4 জন আত্মঘাতী হামলাকারী অংশ নেয় বলে জানায় তারা। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়েছে।
ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স ও স্পেনে বেশ কিছু অঞ্চল। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে। শুক্রবার ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় 63,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আটলান্টিক উপকূলের জনপ্রিয় পর্যটন এলাকা কেপ ফেরে পুরোপুরি খালি করার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। দাবানলে এ পর্যন্ত 10,000 হেক্টরের বেশি বনভূমি পড়ে গেছে। স্পেনের রাজধানী মাদ্রিদের উপকণ্ঠে একাধিক দাবানল সক্রিয় থাকায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে 19,000-এর বেশি মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 2,000-এর বেশি দমকল ও জরুরি সেবাকর্মী। নতুন করে স্পোর্টসের ব্যাডমিন্টনে সেরা খুলনার রাহমা জান্নাহ। বালিকা এককের পাশাপাশি তাসনিয়ার সাথে জুটি বেঁধে দ্বৈতেও চ্যাম্পিয়ন এই শাটলার। পল্টনের ইনডোরে এককের ফাইনালে কুমিল্লার নুসরাতকে 2-0 সেটে হারিয়েছেন রাহমা। 21-17 পয়েন্টে প্রথম সেট আর 22-20 পয়েন্টে দ্বিতীয় সেট জিতে নেন তিনি। বালিকা দ্বৈতে ছিলেন আরও অপ্রতিরোধ্য। ফরিদপুরের আয়েশা খানম ও হুমায়রা হাসান জুটিতে হারিয়েছেন 21-11 ও 21-16 পয়েন্টের ব্যবধানে। বালক এককে খুলনার শেখ মোহাম্মদ তানভীরকে 2-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা, তবে দ্বৈতে পারেননি। প্রাণম চাকমার সাথে জুটি বেঁধে হেরেছেন খুলনার শেখ মোহাম্মদ তানভীর ও রিফাতুল ইসলামের সাথে। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।